তাহলে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস শুরু করছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এবং দশম শ্রেণী অধ্যায় 3। এখানে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো পাবে 31, 32, 33। এই উপপাদ্যগুলো পাবে, কিছু প্রয়োগ পাবে। কিন্তু তোমাদের উপপাদ্য বিষয়ে যে আলোচনা মাধ্যমিকে তা সব বৃত্ত সংক্রান্ত এবং বৃত্তের মধ্যে থাকা ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদিকে নিয়ে, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এইসবকে নিয়ে তোমাদের আলোচনা করার বিষয় এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের মধ্যে। তো এই বৃত্তের মধ্যে থাকা যে ত্রিভুজ, কোনো কোনো সময় তোমাদের দুটো ত্রিভুজ দিয়ে দেবে। এখন এই যে দুটো ত্রিভুজ কোনো কোনো সময় তোমাদের যে দিয়ে দেবে, ওই দুটো ত্রিভুজের মধ্যে প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ একই রকমের দেখতে, যমজ প্রমাণ করতে হবে। তো যখন এই বৃত্তের মধ্যে ত্রিভুজ, তাহলে তুমি কিভাবে পাবে? আমরা যেমন জানি, সম্পাদ্য তোমাদের পড়বে বৃত্তের মধ্যে থাকা ত্রিভুজ, যেটাকে আমরা সম্পাদ্য হিসেবে অন্তর্বৃত্ত জানবো। বৃত্তের বাইরে ত্রিভুজ, যার মধ্যে বৃত্তটা পড়বে, সেটা আমরা পরিবৃত্ত হিসাবে জানবো। কিন্তু এখন আমাদের আলোচনার বিষয় বৃত্তের ভিতরে থাকা ত্রিভুজের বিষয়। তো এই ত্রিভুজটা কিরকম হতে পারে? এমন হলো, দেখা গেল এইখান থেকে একটা বাহু গেছে, যেটা তার কেন্দ্রকে গিয়ে স্পর্শ করছে, এইরকম। তাহলে এই যে কোণ উৎপন্ন করছে কেন্দ্রের সাথে, এইগুলো কেন্দ্রস্থ কোণ বলে। আবার এই ত্রিভুজটা তাহলে কেন্দ্রকে ভেদ করা ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজটা যদি আবার কোন পরিধির গায়ে যদি স্পর্শ করে, তাহলে সেটা আবার কি হবে? এর মধ্যে যে কোণগুলো উৎপন্ন হবে সেটা আবার পরিধিস্থ, অর্থাৎ পরিধি বরাবর। তাহলে তোমাকে আগে জানতে হবে বৃত্তের পরিধি কোনটা, এটাকে তাহলে পরিধি বলবো, এটাকে নিশ্চয়ই তোমরা জানো কেন্দ্র বলবো। আর এই যে চাপটা হয়ে আছে, গোল যে ব্যাটা একটা বক্রতলের মতো, এটাকে আমরা চাপ হিসাবে ব্যবহার করি। আবার বৃত্তের কোন একটা চাপে, অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে অন্য কোথাও যদি একটা সরলরেখা চলে যায়, তাহলে সেগুলোকে জ্যা বলে। সে এইখান থেকে এইরকম যেতে পারে, আবার এইখান থেকে এইরকম যেতে পারে। অর্থাৎ আমি যদি বৃত্তটা একটু আঁকি, দেখা যাচ্ছে এই একটা যদি বৃত্ত হয়, তাহলে এখান থেকে এইটা একটা জ্যা, আর যদি এটা কেন্দ্র হয়, তো ভেবে দেখো এটাও একটা জ্যা, অর্থাৎ পরিধি থেকে আর একটা প্রান্তে গেছে, তাহলে এটাও একটা জ্যা। এই করতে করতে জ্যা ছোট হতে হতে কেন্দ্রের একদম পুরো পরিধির মধ্যে মিলিয়ে যাচ্ছে না? তাহলে একটা বিন্দুও জ্যা হতে পারে, তাই না, বৃত্ত হিসাবে। তাহলে এইভাবে যদি বৃত্তটাকে বাড়াই, তাহলে এই যে কেন্দ্র ভেদ করে যে জ্যাটা যায়, সে হচ্ছে সব থেকে বৃত্তের মধ্যে বড় জ্যা, অর্থাৎ এ ব্যাস। তো এইভাবে আমরা বৃত্তগুলোকে চিহ্নিত করতে পারি। এর মধ্যে আবার যদি একটা মজার বিষয় বলি, যদি কেন্দ্র থেকে কোনো বাহু একদম লম্বভাবে সোজা এসে কোনো জ্যায়ের উপর পড়ে, অর্থাৎ এখান থেকে যদি কোনো একটা রেখা যদি স্ট্রেট এসে এই জ্যায়ের উপর পড়ে, এইটার উপর পড়ে, তাহলে তোমার প্রমাণ করতে দেবে যে এই কোণটা সমান প্রমাণ করে, অথবা এই বাহুটা সমান প্রমাণ করে। এইরকম তোমাদের সব আঁকাগুলো, উপপাদ্যগুলো তোমাদের মধ্যে থাকবে। তাই আমি তোমাদের বলছি যে এই জিনিসগুলো জানার আগে তোমাদের যেটা জানতে হবে, এই বৃত্তের মধ্যে কটা ত্রিভুজ উৎপন্ন করছে দেখো তো। এই একটা ত্রিভুজ, আবার কি এইদিকে একটা ত্রিভুজ উৎপন্ন করছে। তোমাদের উপপাদ্যের মধ্যে বলে দেওয়া থাকবে যে ত্রিভুজ দুটো সমান তুমি প্রমাণ করো কোনোভাবে। তা ত্রিভুজ যে দুটো ত্রিভুজ আছে তারা যে সমান, সেটা তোমার প্রমাণ করতে হলে তো কিছু নিয়ম জানতে হবে। তো সেই নিয়মটা আমি লিখেছি সর্বসমতার শর্ত, অর্থাৎ দুটি ত্রিভুজ যে যমজ, একই দেখতে, তাদের মধ্যে এই 4 রকমের রুলস আছে। এই 4 রকমের রুলস যদি আমরা প্রমাণ করতে পারি এর কোনো একটা, তাহলে বলবো সেই ত্রিভুজ দুটি যমজ, মানে একই রকম দেখতে, অর্থাৎ সর্বসম, সব দিক দিয়ে সমান। এখন সব দিক বলতে কোনটা মিন্স করবো আমরা? চলো আমরা
আজকে বরং সর্বসমতার শর্তগুলো, অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে থাকা, এই যে দুটো ত্রিভুজ, বৃত্তের মধ্যে থাকা দুটো ত্রিভুজ তারা যে সমান হবে সেটা আগে প্রমাণ করা শিখি, তারপরে এই উপপাদ্যের মধ্যে যাব। যদি এই বিষয়টা আমরা জেনে যাই তাহলে আমি আশা করছি যে কোনো উপপাদ্য তুমি নিজে নিজে অঙ্কের থেকেও সহজভাবে সমাধান করে দিতে পারবে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? চলো শুরু করা যাক। আর তোমরা আমার সাথে থাকলে খুব খুশি হব এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকলে আরো বেশি খুশি হব। চলো আমরা এখন সর্বসমতার শর্তটা জেনে ফেলি। এই জন্যই জেনে ফেলবো যাতে আমাদের উপপাদ্যগুলো করতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। তাহলে আমরা চলে আসছি সর্বসমতার বিষয়। তো সর্বসমতা বিষয়টা জানতে গেলে তোমাদের সপ্তম শ্রেণীতে কিন্তু একটা অধ্যায় আছে সর্বসমতার শর্ত বলে। তো নিশ্চয়ই সপ্তম শ্রেণীতে পড়েছো, কিন্তু কতটা গভীরভাবে পড়েছো সেটা একটা বিষয়, কারণ ওইখানে অত ডিটেলস নেই, জাস্ট সূত্রগুলোর একটু বিশ্লেষণ করে দেওয়া আছে, তাই না? চলো আমরা চেষ্টা করি এই সর্বসমতার বিষয়টা একটু বুঝে ফেলতে। তো এই সর্বসমতার বিষয়টা বোঝার জন্য তোমাদের আমি একটা ব্যবস্থা করব কি, আমি প্রমাণ করতে চাইছি যে দুটো ত্রিভুজ একই রকম হবে তার কিছু শর্ত। তার আগে তোমার একটা ত্রিভুজ সম্পর্কে ধারণা পেতেই হবে। যেমন আমি যদি আঁকি এই একটা ত্রিভুজ যদি আমি আঁকি, তাহলে ত্রিভুজের কটা অংশ পাচ্ছি সেটা আগে তুমি দেখো। এই একটা বাহু, তাহলে আমি বাহু পাচ্ছি এক রকমের। যদি নাম দিই এ বি সি, তাহলে এ বি একটা বাহু পেলাম, এখান থেকে এটা একটা বাহু, বিসি একটা বাহু পেলাম, এখান থেকে এটা একটা বাহু, এসি একটা বাহু পেলাম। বাহু কটা পেলাম? তিনটে পেলাম না? আবার দেখো কোণ, এই কোণটা একটা পেলাম, অর্থাৎ কোণ আমরা যাব কোণ যে কোণটাকে বলবো সেই কোণটা মাঝখানে রাখবো। যখন বিটাকে মাঝখানে রাখবো, তার আগে তুমি এই দিক দিয়ে বলতে পারো বা এই দিক দিয়ে বলতে পারো। তাহলে এ বি সি একটা হলো। এই কোণটা যদি বলি একে মাঝখানে রাখবো, তাহলে আমি এ বি সি এই দিক দিয়ে যাচ্ছি, যখন এই দিক দিয়ে শেষ করছি, যে কোনো দিক দিয়ে তুমি ধরো। তাহলে কোণ বিসিএ, এই যেটা কোণের কথা বলছি তার মাঝখানে রাখছি। আর আরেকটা হচ্ছে কোণটাকে পাচ্ছি আমরা এই কোণটা, অর্থাৎ সি এ বি। তাহলে একটা ত্রিভুজের মধ্যে কটা পার্ট হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে কটা পার্ট হলো? 6 রকমের পার্ট পেয়েছি, অর্থাৎ তিনটে কোণ, তিনটে বাহু। সর্বসমতার শর্তের নিয়ম হচ্ছে ওই 6টার মধ্যে যে কোনো তিনটেকে, এই যে লজিক দেওয়া আছে এরকম ভাবে যে কোনো তিনটেকে যদি সমান প্রমাণ করতে পারো, দুটো ত্রিভুজে যদি সমান প্রমাণ করতে পারো যে তাদের যে কোনো তিনটে, ওই 6টার মধ্যে যে কোনো তিনটে সমান, দুজনারই মধ্যে সমান, তাহলে ওই দুটো ত্রিভুজ আগা পাঁচতলা সবকিছু, অর্থাৎ যমজ ভাইয়ের মতো, যমজ বোনের মতো, সবকিছু, নাক, কান, চোখ, গলা সবকিছু সমান। অর্থাৎ একটা ত্রিভুজের কর্ণ, একটা ত্রিভুজের পরিসীমা, একটা ত্রিভুজের ক্ষেত্রফল সবই সমান। কোণগুলো তো সমান, অর্থাৎ বাহুও সমান হবে। সব ধরনের জিনিস ওরা দুজনে সমান হবে, এইটা প্রমাণ করতে পারো। কিন্তু আমাদের 6টা জিনিস খেয়াল রাখো, 6টা জিনিস সম্পূর্ণ প্রমাণ করার দরকার হচ্ছে না, তার মধ্যে যে কোনো তিনটে প্রমাণ করবো। দুটো ত্রিভুজের যে কোনো তিনটে প্রমাণ, এই যে লজিকের মধ্যে যারা যারা আছে তাদের তিনটে প্রমাণ করতে পারলেই আমরা বলে দেবো ওরা দুজন সমান, একই দেখতে। চলো, তার মানে আমি একটা সেট নিয়ে তোমাদের চেষ্টা করছি সেট স্কয়ার দিয়ে যেটা বোঝানো। সাপোজ ধরছি এইটা একটা ত্রিভুজ, তো খেয়াল করো, তো আমি এইখানে এটা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করে দেখাচ্ছি তোমাদের। এই যে একটা ত্রিভুজ এঁকে দিলাম, চলো এইগুলো মাথাগুলো ঝুঁকবে, পরে আমি যখন তুলবো বুঝিয়ে দেবো। এই যে একটা ত্রিভুজ এঁকে দিলাম, এইটাকে যদি আমি উল্টে ধরি, এ পাবে ধরি, একটু সরিয়ে ধরছি, এই যে তাহলে তোমরা নিশ্চয়ই এখন ফিল করছো যে দুটো, যে আমি সেট দিয়ে দুটো বানিয়েছি, দুটো ত্রিভুজ নিশ্চয়ই এখান থেকে বুঝে গেছে সমান হবে, তাই না? কেননা এর মাপ যা আমি পেয়েছি, এর মাপও তাই, শুধু জাস্ট উল্টো দিকে দিয়েছি।
এইরকম ভাবে তুমি যখন এই সেটটা বসাচ্ছি তুমি নিজেই বুঝে যাচ্ছ, খেয়াল করো। এই বাহুটা সাপোজ ধরছি 15, তাহলে এইটা উল্টে যখন এপারে বসিয়েছি নিশ্চয়ই এপারেরটা 15 হবে। তাহলে দুটো ত্রিভুজ, এর নাম দাও এ বি সি, আর ওর নাম দাও ডি ই এফ। তাহলে এইটা যদি 15 হয়, কোনটা কোনটা মিল হলো? ডি এফ সমান সমান এবি, এবিটা আগে বসাই, ধরো এবি সমান সমান কত? 15, তাই না? 15 তো। তাহলে কি মিল করালাম? একটা বাহু মিল করালাম, মানে বাহুর ইংরেজি হচ্ছে সাইড। তাহলে একটা রুলস পেয়ে গেলাম, দুটো ত্রিভুজের একটা একটা করে বাহু মিল করিয়ে দিলাম, মানে সাইড। আবার আমি যদি এইটাকে ধরি, দেখো তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিচেরটাও এইটা এইখানে লেখাই আছে 6 সেমি, তাহলে এটা হচ্ছে 6 সেমি। তাহলে এটাকে যদি এবার এপারে উল্টে দিই, তাহলে এও কি হবে? 6 সেমি। তাহলে কারা কারা মিল গেল? বি সি সমান সমান ওই দিক দিয়ে ই এফ, ই এফ সমান সমান 6 সেমি। তাহলে আর একটা বাহু মিল পেয়ে গেলাম। এইবার ফের বসাচ্ছি, দেখো আবার দেখো বসাচ্ছি। তাহলে এবার এই বাহুটা সাপোজ এখানে 10 সেমি দিচ্ছি, 10 সেমি। তাহলে এই বাহুটাও 10 সেমি, এই বাহুটাও নিশ্চয়ই 10 সেমি। অর্থাৎ এইটা যদি 10 সেমি হয়, এটাও 10 সেমি। অর্থাৎ এসি যদি 10 সেমি হয়, ডিইও 10 সেমি। তাহলে কত হলো? 10 সেমি। তাহলে আরেকটা আমি কি প্রমাণ করলাম? আরেকটা আমি বাহু প্রমাণ করে দিলাম, আরেকটা বাহু এটা আমি প্রমাণ করলাম। তাহলে আরো একটা আমি কি প্রমাণ করলাম? আরেকটা বাহুও প্রমাণ করলাম। তাহলে তিনটে কি মিলল বলো তো দেখি এবারে? দুটো ত্রিভুজের সাইড 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 না, দেখো আমি প্রথম সূত্রটা তোমাদের মিলিয়ে দিলাম। তাহলে আমি সব ধরনের দিক দিয়ে বলতে পারবো ওই যে 6টা বললাম সবাই এরা সমান। অর্থাৎ এই কোণটা যা মান হবে এই কোণটা তাই মান হবে, এই কোণটাও যা মান হবে এই কোণটারও তাই মান হবে, এইটাও যা হবে এইটা তাই হবে। আবার এর ভিতরের ক্ষেত্রফলও তাই হবে, এর পরিসীমা। তাহলে দেখো না 15 10 25 আর 6 কত? 31। ওপারও 15 10 আর 6 31, পরিসীমা সব সমান হবে। অর্থাৎ সব দিক দিয়ে ওরা দুজন সমান, মানে সমান হবে। এটা গেল প্রথম শর্ত পূরণ। অর্থাৎ সাইড সাইড সাইড, সাইড মানে কি? বাহু, বাহু বাহু বাহু। তাহলে এই তিনটে মধ্যে আমরা প্রথম শর্ত সম্পূর্ণ করলাম। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা এবার 2 নম্বরে যাব। তো তাহলে আমরা সর্বসমতার শর্তের দ্বিতীয় সূত্রে চলে এলাম। এইখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে সাইড অ্যাঙ্গেল সাইড, লক্ষ্য করো সাইড অ্যাঙ্গেল সাইড অর্থাৎ বাহু কোণ বাহু। তো আমি এরকমই দুটো ত্রিভুজ সেট দিয়ে বানিয়েছি। একটাকে আমি যদি এইরকম উল্টে ধরি, দেখো জামা এই জিনিসটা যদি উল্টে দিই তাহলে একই নাম, অর্থাৎ দুজনেই কিন্তু সমান। এখানেই বুঝতে পারছি ত্রিভুজ দুটো সমান, কিন্তু তা বললে হবে না, আমাদের সূত্রে প্রমাণ করতে হবে। তো একটা ত্রিভুজের কটা অংশ বলেছিলাম? 6টা পার্ট থাকছে, তার মধ্যে যে কোনো তিনটেকে আমরা এই প্রমাণ করতে পারলেই বলবো এই ত্রিভুজ দুটো সমান। তাহলে কি করে প্রমাণ করব? এদের একটা নাম দিয়ে ফেলি, এ বি সি আর ডি ই এফ, দুটো ত্রিভুজ। তো আমি একটু দেখিয়ে দিয়েছি, তোমরা ভেবে দেখো। প্রথমে সাইড একটা বাহু মিল করা দেখি। এই যে আমি বসিয়ে দেখিয়েছি, দেখো এই বাহুটা যেরকম অর্থাৎ এ বি, অর্থাৎ আমি কি নিচ্ছি? এ বি। যদি এটা উল্টে এই ত্রিভুজে বসাই তাহলে এ বি কোন দিকে গেল? ডিএফ হয়ে গেল না? তাহলে ডিএফ দুজনে কি সমান না? তাহলে এই ত্রিভুজের একটা বাহু সমান প্রমাণ করলাম, ওপারের ত্রিভুজটার এই বাহুটাও সমান প্রমাণ করলাম। তাহলে সাইড রুলস আমরা মিলে গেল। এবার আমাদের পড়ে রয়েছে অ্যাঙ্গেল রুলস, আর তারপরে সাইড। এইটা বোঝার সব থেকে মজার বিষয়, ভেবে দেখো প্রথমে বাহু আছে, তারপরে বাহু আছে, মাঝখানে একটা কোণ। এইটা খুব জরুরি, এইটা ছেলেরা গুলিয়ে ফেলে, সমস্যা হয়। বাহু দুটো বাহু থাকবে, তার মাঝখানে কোণ। অর্থাৎ আমি এই বাহুটা এঁকেছি, নিশ্চয়ই আরেকটা বাহু এইটার কথা বলবো আর তার মাঝখানের কোণের কথা বলবো, বুঝতে পারছি? অর্থাৎ বাহু বাহুর মাঝখানের কোণ এরকম ভাবে মিল করাতে হবে। তাহলে দেখো এই বাহুটা বলেছি, এবার নিচেরটা যেরকম 6 সেমি, এটা যদি উল্টে ওপারে দিই তাহলে ও 6 সেমি। তাহলে মিল কোনটা গেল? বিসি সমান সমান ওদিকে ইএফ,
তাহলে আর একটা সাইড পেয়ে গেলাম, কিন্তু এদের মাঝখানে আমাদের কি বলতে হবে, অর্থাৎ এইটা আমি একটু নিচে লিখবো, তাহলে কি বিসি সমান সমান ই এর সাইড, আর এখানে আমাদের একটা কি মিল করাতে হবে, অ্যাঙ্গেল, কোণ। তো এই কোণটা খেয়াল করো, তাহলে কোন কোণ, বি কোণ। আমি বলেছি যখন কোন বসাবে, যে কোণটাকে বসাবে তাকে মাঝখানে বসাবে, বি কোণে চিহ্ন দাও, তাহলে উপর থেকে আসো বা নিচের থেকে আসো, যাই হোক বি কিন্তু লেখার মাঝখানে থাকতে হবে। যেমন এ বি সি, সি কোণ, এই যে বি মাঝখানে আছে, তুমি সি বি এ বলতে পারো, কিন্তু বিটাকে মাঝখানে রাখতে হবে, এটা বোঝাতে গেলে। তাহলে দেখো একটা কোণ, এই কোণটা যদি সেম হয় আমি মিল করিয়ে দেখাচ্ছি। এই যে সেটটা ধরলাম, এই কোণটা মিল, এই যে সেটের এই কোণটা আমি উল্টে দেবো ওপারের সেটে, এই যে উল্টে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে, এইদিকে যাচ্ছে না, দেখো তাহলে কোন কোণটা, এই কোণটা মিল হবে। তো দেখো এই কোণটা মিল, অর্থাৎ এফটাকে মাঝখানে রাখতে হবে, এটা সমান সমান, দেখো এফটাকে তাহলে আমরা কি করবো, মাঝখানে রাখবো। এই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, ডি কোণের চিহ্ন দাও, ডি এফ ই, তাহলে এখানে কি মিললো, একটা কোণ মিলে গেল। তাহলে আমাদের সূত্র কি এলো, সাইড অ্যাঙ্গেল সাইড। দেখো তাহলে 2 নম্বর সূত্র সম্পূর্ণ হলো। তাহলে এইটা হচ্ছে 2 নম্বর সূত্রের লজিক। যদি এইরকম তাহলে দুটো ত্রিভুজের সমান মিল করালাম 3টে অংশ, তাহলে এই ত্রিভুজের বাকি সব অংশ সমান, অর্থাৎ এই বাহুটা যা হবে এটা তাই হবে, এই কোণটার মান যা হবে এই কোণটার মান তাই হবে, এই কোণটার মান যা হবে এই কোণটার মান তা হবে, এর কর্ণ, এর ক্ষেত্রফল, এর পরিসীমা সব সমান হবে। এই যে 3 রকমের 3টে যে কোনো থিম আমরা মিল করিয়ে দিলাম, তাহলে এ হবে যে এই দুটো ত্রিভুজের প্রত্যেকটা অংশ সব দিক দিয়ে এরা হচ্ছে যৌজ সমান। তাহলে আমরা বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তবে মাথায় রাখবে, ভালো করে বলছি, যে এই বাহুর মাঝখানে কোনটা, অর্থাৎ এই বাহু যদি এই দিক দিয়ে বলতাম, যদি এই দিক দিয়ে আঁকতাম, অর্থাৎ এই বাহুটা যদি একে দেখাতাম, এই বাহুটা বলতাম, তার মাঝখানে কোনটা আমার বলতে হতো। অর্থাৎ কি, এই বাহুটা প্রমাণ করব, তাহলে এর এই বাহুটা প্রমাণ করব, এই বাহুটা প্রমাণ করব, এই বাহুটা প্রমাণ করব, এই বাহুটা, তাহলে এই কোনটা তখন হবে। বুঝতে পারছি, অ্যাঙ্গেলটা মাঝখানে আছে, এটা খুব জরুরি কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ এই বাহু তার মাঝখানে করবে, এটা এই রুলস বোঝা গেল। তো আমরা শেষ করলাম সর্বসম তার 2 নম্বর শর্ত। এইবার আমরা 3 নম্বর শর্তে আসবো। 3 নম্বর শর্তটা খুব মজার, এইটা তোমরা অপেক্ষা করো। তো চলো এবার আমরা চলে আসি 3 নম্বর শর্তে, অর্থাৎ সর্বসমতার 3 নম্বর শর্ত, যেখানে আমরা ভালো করে বলার চেষ্টা করব এখানে যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ কোণ বাহু কোণ। তো আবার বলেছি, তার মানে খেয়াল করো এখানে লেখা আছে কি, কোণ তার মাঝখানে বাহু, অর্থাৎ একটা কোণ হবে তার মাঝখানে বাহু হবে। এই কোণটা যদি বলি, এই কোণটা বলি, তার মাঝখানে বাহু এইটা, বুঝতে পারছি, অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, মাঝখানে এই বাহু, মাঝখানে হতে হবে। অর্থাৎ ভেবে দেখো, আমি যে দুটো ত্রিভুজ, অর্থাৎ সর্বসমতার শর্ত কি, দুটো ত্রিভুজ সমান হবে, তাই দুটো ত্রিভুজ আমি দেখো সেট দিয়ে রেখেছি, এই একটা ওপারে একটা, তাহলে তুমি নিশ্চয়ই যা বুঝতে পারছো এটা উল্টে দিলে ওটা, তাহলে এক্ষুনি আমি বুঝিয়েছি সেটা ওপারে একই জিনিস হবে। আচ্ছা, আমি যদি নাম দিই এ বি সি, তো ডি ই এফ আবার নাম দিলাম, তো সেখানে আমি যে এই সূত্রটা প্রমাণ করব, এর সূত্রের লজিক হচ্ছে যে কোণ, অর্থাৎ এই একটা কোণ আঁকি প্রথমে, যেমন যদি এই কোণটা আঁকি, তাহলে ওর কোন কোণটা হবে, ভালো করে ভেবে দেখো, এই কোণটা যদি আঁকি, এই যে, তাহলে এইটা, এই যে সেটের এইটা এই কোণটা হবে, ওইটা উল্টে কি ওপারে গেছে, তাহলে এই কোণটা সমান হলো। তাহলে অর্থাৎ যে কোণটা বলেছি তা কি করতে হবে, কোণ তাকে মাঝখানে রাখতে হবে, এ বি এই যে মাঝখানে রাখছি, সি, এই কোণটা সমান সমান ওই দিক দিয়ে আসো, কোণ ডি এর মাঝখানে রাখছি ই, এই দুটো কোণ সমান প্রমাণ করলাম একটা, তাহলে কি সূত্র মিলে গেল, অ্যাঙ্গেলটা। এবার আমি সাইডে যাব, আর তার আগে আমি আরেকটা অ্যাঙ্গেলটা এঁকে নিই। এইটা যদি কোণ আঁকি, তাহলে ভেবে দেখো তোমরা আরামসে উল্টাচ্ছি না, এই কোণটা যা আর এই কোণটা তাই হবে। অর্থাৎ এই দিক দিয়ে যদি আসি, কি হচ্ছে যে কোণ এ সি বি সমান সমান, ওই দিক দিয়ে যদি আসি কোণ ডি ই এ, দুজনের সমান, আর একটা অ্যাঙ্গেল মিল করো, মাঝখানে কি আসবে তাহলে, এখন সাইড একটা বাহু আনতে হবে। বাহু মানে কি, এই বাহুটা, এই কোণ দুটোর মাঝখানে বাহু, এই কোণ দুটোর মাঝখানে, অর্থাৎ বি সি সমান সমান ই এ, এই যে সাইড মিলে গেল। এইটা কিন্তু অনেকে বুঝতে পারছে না, ভালো করে খেয়াল করো। অর্থাৎ বুঝতে পারছি, এই যে একটা যদি আঁকি, এই কোণটা যদি বলি, এই কোণটা বলি, তার মাঝখানে বাহু, এইভাবে এই সূত্র বুঝতে পারলে নিশ্চয়ই।
আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডটা কি সূত্র হবে? সেম জিনিসটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই লজিকটা আমি একটু মুছে দিয়ে তোমাদের একটু বলছি, এটাকে খেয়াল করো। এই লজিকটা তাহলে কি হবে? আচ্ছা, এটা একটু এঁকে রেখে দিই যাতে এর সাথে কম্পেয়ারনেসটা করা যাবে। সরি, যে এইটা হয়েছিল এইরকম। তো এইবার আমি যদি আনছি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এবার আমরা কি করছি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মধ্যে নিশ্চয়ই কোণ। তো খেয়াল করো, এখানে আমি যদি এই কোণটা রাখি তাহলে আগেরটা এই রুলস হয়েছিল এইটা। এখন যদি এই কোণটা আঁকি, এখানে তো একটা বাহু যাবে পরে বাহু। আবার যদি আমি এই কোণটা আঁকি, দুটো কোণ আঁকলাম, এই বাহুটার কথা বলবো না, এই বাহুটা ভুলে যাও, এই বাহুটার কথা নয়। এই যে দুটো কোণ, এপারের কোনো একটা এপারের কোনো একটা বাহুর কথা বলা হবে, কোণ কোণ বাহু, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তাহলে এই কোণটা যদি সাপোজ ধরছি 60 ডিগ্রি হয়, এটাও যদি মনে করো 60 ডিগ্রি হয়, বা ধরি মনে করো 30 ডিগ্রি হয়, তাহলে এটা একটা ধরো 10 সেমি এইরকম তিনটে। অর্থাৎ এবার যদি ছবিটা স্পষ্ট আছে বুঝতে পারছো কি কিরকম হলো? অর্থাৎ আমি এই কোণের সাথে দুটো কোণ আর একটা বাহু, এই বাহুটা আউটসাইডে থাকবে। এই সূত্রে কিন্তু বাহুটা ইনসাইডে হলো, দুটো কোণের মাঝখানে হলো। আর এইটার ক্ষেত্রে যেহেতু দুটো কোণ বলে দিয়েছে, সাইডটা ধারে বলে দিয়েছে, তার মানে একটা সাইড বাইরে, একটা সাইড বাইরে। তুমি এটা এইদিকে করতে পারো, এই যে কোণ আঁকলে এইদিকে বাহুটা আঁকতে পারো, তার মানে তোমার ডট ডট গেল, এইভাবে কোণ তৈরি হয়ে যাবে। এই যে বুঝতে পারছি তো, এই সাইড অর্থাৎ দুটো কোণ তুমি যা বলবে তার কোন একটা সাইডে এটাকে ফর্মুলা কমপ্লিট করতে হবে। নিশ্চয়ই পার্থক্য দুটো বুঝতে পেরেছো। অর্থাৎ অ্যাঙ্গেল সাইডের ক্ষেত্রে কি বাহুটা মাঝখানে থাকছে, আর অ্যাঙ্গেল সাইডের ক্ষেত্রে সেটা ধারে চলে যাচ্ছে। তো এইরকম যদি আমি দুটো ত্রিভুজের তিনটে সমান প্রমাণ করতে পারি, তাহলে এই ত্রিভুজটা সব দিক দিয়ে সমান প্রমাণ করলাম। আমরা চলে আসছি RHS সূত্রে। তো এটা বলবো রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, আর হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ, আর এস বলতে বাহু। এই রুলসে আমরা এটাকে মিল করাবো। অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, সমকোণ, হাইপোটেনিয়াস, অতিভুজ, আর একটা আছে কি বাহু। অর্থাৎ একটা ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল মানে একটা অবশ্যই এর মধ্যে 90 ডিগ্রি থাকবে, অর্থাৎ সমকোণ থাকবে। তাহলে এর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা যদি সমকোণ হয়, এই যে সেট স্কয়ার আমি বসেছি, এটা যদি সমকোণ হয়, এটা ঘুরিয়ে উল্টো দিকে করেছি আমি, তাহলে এটা নিশ্চয়ই সমকোণ হবে 90 ডিগ্রি। তাহলে প্রথমত আমরা রাইট অ্যাঙ্গেলটা প্রমাণ করাতে পারলাম। তাহলে এর যদি নাম দিই এ বি সি, আর এটা যদি ডি ই এফ নাম দিই, তাহলে নিশ্চয়ই তোমরা কোন কোনটা এই ই কোণ আর বি কোণ 90 ডিগ্রি পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই দিক দিয়ে যদি আমি কোণ আঁকি, এ বি সি সমান সমান ডি ই এফ, এই দুটো কোণ সব কত হলো? 90 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে আর সূত্র মিলে গেল। এইরকম যদি দুটো ত্রিভুজের একটা শর্ত হলো। এবার হাইপোটেনিয়াস অতিভুজ। আচ্ছা, যে 90 ডিগ্রি যে কোণটা সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি যে কোণটা হবে, ঠিক তার বিপরীত দিকের বাহুটা, হবে অতিভুজ। তাহলে এর তাহলে বিপরীত দিকের বাহুটা হবে কি? অতিভুজ। আরো অন্যভাবে তুমি বলতে পারো 90 ডিগ্রিটা আঁকতে গেলে যে দুটো বাহু থেকে থাকবে তাদের বাদ দিয়ে বাকি বাহুটা, অর্থাৎ 90 ডিগ্রি আঁকতে গেলে এই বাহুটা ওর সঙ্গে থেকে আছে, এই বাহুটা ওর সঙ্গে মিশে আছে, এই দুটো বাদ দিয়ে বাকিটা হচ্ছে অতিভুজ হবে। তো এই ত্রিভুজটা কেমন এরকম ঘুরিয়ে যেতে পারে, অনেকে আবার এই ত্রিভুজটা ঘুরিয়ে এরকম করে দিতে পারে। ত্রিভুজটা ঘুরিয়ে তাহলে কি এরকম তোমাদের ত্রিভুজ করে দিতে পারে কোন জ্যামিতির মধ্যে, তাহলে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো। তখন কি হতে পারে, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটার সাথে ওইটা মিল কি করে এর, বা অন্য ধরনের জিনিস দিয়েছে পারবো কি করে। কিন্তু খেয়াল করো, যদি 90 ডিগ্রি তুমি আগে ঘুরিয়ে ফেলো, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর তো এটা 90 ডিগ্রি, তাহলে তার বিপরীত দিকের কি, এটা নিশ্চয়ই অতিভুজ হবে। এখন নিচে চলে এসছে, তাহলে এটা কিন্তু চালাকি। তো ওরা চালাকি করেছে না তুমি চালাকি করবে, ভেবে দেখো। মানে আমরাই চালাকি করে ধরে ফেলবো, ওরা বরং বোকামি করেছে, এটা ভাবলে তাহলে সুবিধা হচ্ছে আমাদের। দেখো, অর্থাৎ দেখো আমাদের বোকা বানানোর জন্য ওরা ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে। তো যাই হোক, এইটা তাহলে অতিভুজ হবে। ঠিক এইরকমই ঘুরিয়ে দেবে। তার মানে আমাদের এখানে এসি সমান হলো এটা কি ডি এফ, দুজনে কি হলো অতিভুজ। অর্থাৎ কোন রুলস মেনটেন করলাম, এইচ হাইপোটেনিয়াস দুটো সমান, দ্বিতীয় রুলস আমরা পেয়ে গেলাম, দুজন সমান। এটা অতিভুজ সমান মিল করবো। এইবার একটা বাহু, আর যে কোনো একটা কি করব বাহু, তা দুটো এইটা আর তুমি মনে করো এই বাহুটা বা এই বাহুটা যে কোনো একটা মিল করো, ধরো এটা 6 সেমি, এটা 6 সেমি, তাহলে কি বিসি আর কি হচ্ছে এফ ই, দুজনে মিল হলো, তাহলে একটা কি হয়ে গেল সাইড হয়ে গেল। তাহলে রুলস পাওয়া গেল। আর এইচ এস, অর্থাৎ এই দুটো ত্রিভুজের এই যে তিনটে প্রমাণ করলাম, এইটা প্রমাণ করলাম,
আর এইটা সমান এইটা সমান এইটা, এইটা সমান এইটা প্রমাণ করলাম, আর কোণ এই একটা কোণ এই একটা কোণ প্রমাণ করলাম। যখনই প্রমাণ করলাম তিনটে অংশ, তাহলে বলবো এই দুটো ত্রিভুজ সর্বসম, অর্থাৎ সব দিক দিয়ে একই রকমের দেখতে। এই কোণটা যা হবে ওদের, এই কোণটাও তাই হবে, এই বাহুটার যা মান হবে এই বাহুটা তাই মান হবে, এই বাহুটা তো বলেই ফেলেছি, এই কোণটা যা মান হবে এই কোণটা তাই মান হবে, এরকম করে করে সবগুলোই সমান হবে। ওই জন্য এই তিনটে প্রমাণ করতে পারলে বাকি ছটা তোমাদের প্রথমে বলেছিলাম সবকিছু সমান হবে। তার সাথে সাথে কর্ণর মান একই হবে, তার সাথে সাথে পরিসীমার মান একই হবে, ক্ষেত্রফল মান একই হবে, সবই একই হবে। তো এইরকমই সর্বসমতার শর্ত হচ্ছে এইগুলোই। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।